তো এই ভিডিওতে আমরা পরবর্তী পার্টগুলো দেখব। তো শুরু কোথা থেকে হবে? প্যানক্রিয়াস থেকে। তো প্যানক্রিয়াস একটা খুবই ইম্পর্টেন্ট অর্গান। কোথায় অবস্থিত? এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যানক্রিয়াসটা ঠিক দুটো কিডনির মাঝখানে আমাদের পেটের মধ্যে এই জায়গাটা অবস্থিত। তো প্যানক্রিয়াসের মধ্যে বিভিন্ন ধরনের সেল থাকে, হচ্ছে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল। তো সেই সেলগুলোর আলাদা আলাদা বিভিন্ন কাজ রয়েছে। তো এনসিআরটিতে মেনলি আলফা সেল, বিটা সেলেরই কথা বলেছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। প্যানক্রিয়াস, তো শুরু করা যাক এনসিআরটির লাইন। Pancreas is a composite gland which acts both exocrine endocrine। তো এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুই হিসেবেই কাজ করছে, মানে হচ্ছে এ যেমন হরমোন সিক্রিট করছে, তেমন এ কিন্তু বেশ কিছু এনজাইমও সিক্রিট করে, অর্থাৎ দুটো কাজই করছে। তোমরা ডাইজেশনে পড়েছো প্যানক্রিয়াটিক এনজাইম, তো ওখানে কি হিসাবে কাজ করছে? ওখানে এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসাবে কাজ করছে যখন আমরা ডাইজেশন করছি। কিন্তু যখন আমরা হরমোন পড়ছি তখন দেখবো এ বেশ কিছু এই সেলগুলো বললাম আলফা সেল, বিটা সেল, ওগুলোর থেকে কিছু হরমোন সিক্রিট করছে। তো তার মানে হরমোন সিক্রিট যখন করছে তখন কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করছে। তো বোথ গ্ল্যান্ড, এক্সোক্রাইনও যেমন এন্ডোক্রাইনও তেমন। দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়াস কনসিস্ট আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান। এটা এক ধরনের স্ট্রাকচার, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান রয়েছে সেল। দেয়ার আর অ্যাবাউট 1 to 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান ইন নর্মাল হিউম্যান প্যানক্রিয়াস। অর্থাৎ এতগুলো সেল রয়েছে প্যানক্রিয়াসের মধ্যে, যেগুলোর নাম কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান। কিন্তু এতগুলো সেল হওয়াতেও সেটা কিন্তু মাত্র 1 থেকে 2% অফ প্যানক্রিয়াটিক টিস্যু, অর্থাৎ মানে বুঝতেই পারছো তার মানে কত সেল থাকে এক একটা অর্গানে। যে প্রায় 1 to 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান রয়েছে নর্মাল হিউম্যান প্যানক্রিয়াসে, কিন্তু সেটা কেবলমাত্র 1 to 2% প্যানক্রিয়াটিক টিস্যুকে রিপ্রেজেন্ট করে। তার মানে বাকি 98% বা 99%-এর মতো অন্যান্য সেল রয়েছে বা টিস্যু রয়েছে। এবার দুটো মেন কী বলেছে, যেটা বললাম, একটা আলফা সেল আর একটা বিটা সেল। তো আলফা সেল সিক্রিট করে, ক্ষরণ করে গ্লুকাগন, বিটা সেল ক্ষরণ করে ইনসুলিন। আরেকটা সেল যেটা বলছিলাম লাগবে না, সেটা হচ্ছে ডেল্টা সেল, সেটা সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। জাস্ট এমনি নামটা শুনে রাখলো তাহলেই হলো। মেন কি, আলফা হচ্ছে গ্লুকাগন, বিটা হচ্ছে ইনসুলিন। গ্লুকাগন ইজ এ পেপটাইড হরমোন। এটা হচ্ছে কেমিক্যালি কি, এটা একটা পেপটাইড। ইম্পর্টেন্ট রোল মেনটেন করে কিসে? ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেনে। এবার একটা জিনিস বলে রাখি, ইনসুলিন ছাড়া যে কোনো কিছু যদি গ্লুকোজের ওপর কাজ করে সেটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। ইনসুলিন ছাড়া যদি কোনো হরমোন গ্লুকোজের ওপর কাজ করে সেটা সবসময় গ্লুকোজ লেভেল ব্লাডে বাড়াবে। শুধুমাত্র ইনসুলিনই একমাত্র হরমোন যে গ্লুকোজ লেভেল কিন্তু ব্লাডে কমাচ্ছে। গ্লুকাগন কী করে? এই যে পেপটাইড হরমোন, ব্লাড গ্লুকোজ লেভেলে বললাম হচ্ছে ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। গ্লুকাগন অ্যাক্টস মেনলি অন লিভার সেল। লিভার সেলে কাজ করছে, যেটাকে আমরা হেপাটোসাইট সেলও বলি। তো লিভার রিলেটেড কিছু যদি সায়েন্টিফিকভাবে বলতে হয় সেটা আমরা হেপাটো ওয়ার্ডটা ইউজ করি। তো লিভার সেল মেনলি হেপাটোসাইট সেল স্টিমুলেটস গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? দেখো ওয়ার্ডটাকে ভাঙলেই বোঝা যায়, গ্লাইকোজেন লাইসিস, অর্থাৎ গ্লাইকোজেনকে ভাঙবে। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজের পলিমার। তো গ্লাইকোজেন যদি ভাঙে তাহলে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে না, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ বাড়ছে গ্লাইকোজেনোলাইসিস হলে, রেজাল্টিং হাইপার গ্লাইসেমিয়া। এবার হাইপার গ্লাইসেমিয়া মানে কি? হাইপার মানে বেশি, গ্লাইসেমিয়া অর্থাৎ গ্লুকোজ বেড়ে যাচ্ছে। তো অবভিয়াসলি গ্লাইকোজেনোলাইসিস হলে তো গ্লুকোজ বাড়বেই ব্লাডের মধ্যে, তো সেটাকে আমরা কি বলছি? হাইপার গ্লাইসেমিয়া। ইন অ্যাডিশন দিস হরমোন স্টিমুলেট দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে কি? দেখো ওয়ার্ডটাকে ভাঙো, গ্লুকোজ নিও নতুন, জেনেসিস মানে তৈরি, অর্থাৎ প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করছে, সেই ঘটনাটাকে আমরা বলছি গ্লুকোনিওজেনেসিস, হুইচ অলসো কন্ট্রিবিউট টু হাইপারগ্লাইসেমিয়া। তো অবভিয়াসলি যদি প্রোটিন আর ফ্যাট থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়বে, আর এই ঘটনাটাকেই আমরা কি বলছি? হাইপারগ্লাইসেমিয়া। তো গ্লুকোনিওজেনেসিস হলেও হাইপারগ্লাইসেমিয়া হবে, তারপরে গ্লাইকোজেনোলাইসিস হলেও হাইপারগ্লাইসেমিয়া হবে। কেন? কারণ আলটিমেটলি সেই গ্লুকোজের লেভেলই তো বাড়ছে না, তো সেই জন্য। তারপর কি বলছে? গ্লুকাগন রিডিউস দ্য সেলুলার গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন, দাস গ্লুকাগন ইজ হাইপারগ্লাইসেমিক হরমোন। তো অবভিয়াসলি এ সবসময় কী হচ্ছে, যাই করছে তাতে গ্লুকোজের পরিমাণ বাড়ছে, তো এটা একটা হাইপারগ্লাইসেমিক হরমোন। এবার চলে আসা যাক খুব ইম্পর্টেন্ট একটা হরমোন, ইনসুলিন। কেন ইম্পর্টেন্ট বলছি? কারণ এই একমাত্র হরমোন যে গ্লুকোজের পরিমাণ রক্তে কমাচ্ছে। ইনসুলিন ইজ এ পেপটাইড হরমোন, এটাও পেপটাইড হরমোন, হুইচ প্লেজ মেজর রোল ইন দ্য রেগুলেশন অফ ব্লাড গ্লুকোজ লেভেল। ঠিক আছে। ইনসুলিন অ্যাক্টস মেনলি হেপাটোসাইট, এও হেপাটোসাইটের ওপরই কাজ করছে, আর অ্যাডিপোসাইট, দুটোর ওপরই কাজ করছে, হেপাটোসাইট আর অ্যাডিপোসাইট। অ্যাডিপোসাইট মানে কি? ফ্যাট সেল যেগুলো রয়েছে, ফ্যাট টিস্যু, ওইগুলো। এনহ্যান্স সেলুলার আপটেক অফ গ্লুকোজ, অর্থাৎ সেলুলার আপটেক অফ গ্লুকোজ মানে কি হচ্ছে? সেল যাতে গ্লুকোজটা নিয়ে নেয়,
আর সেটাকে যাতে ব্রেকডাউন করে এনার্জি তৈরি করে, এটিপি তৈরি করে। অর্থাৎ তার মানে কি হচ্ছে, সেল যদি গ্লুকোজটাকে নিয়ে সেটাকে ব্রেকডাউন করে, তার মানে কি গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ এ কী হিসাবে কাজ করছে, এ উল্টো কাজ করছে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ কিন্তু এ কমাচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হলো। অ্যাজ এ রেজাল্ট there is a rapid movement of glucose from blood to hepatocytes and adipocyte result in decreased blood glucose level, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলছি। তো অবভিয়াসলি হেপাটোসাইটের সেলও গ্লুকোজ নিয়ে নিচ্ছে, অ্যাডিপোসাইটের সেলও গ্লুকোজ নিয়ে নিচ্ছে, তো হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে। ইনসুলিন অলসো স্টিমুলেট কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন, অর্থাৎ এর আগে কি দেখলাম, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছিল, অর্থাৎ যেখানে গ্লাইকোজেনও লাইসিস পড়েছিলাম, আর এখানে কি করছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করছে, অর্থাৎ গ্লাইকোজেন সিনথেসিস করছে, অর্থাৎ এটাকে কি বলবো, গ্লাইকোজেনেসিস। এবার জেনেসিস মানে তৈরি হবার, গ্লাইকোজেন মানে গ্লাইকোজেন, তো গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তো গ্লাইকোজেনেসিস। তো তার মানে এও কিন্তু গ্লুকোজ কমাচ্ছে। অবভিয়াসলি গ্লুকোজ থেকে যদি গ্লাইকোজেন তৈরি হয় তাহলে গ্লাইকোজেনের পরিমাণ বাড়বে আর গ্লুকোজের পরিমাণ কমবে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তারপরে আর কি বলেছে, দ্য গ্লুকোজ হোমিওস্ট্যাটিস ইন ব্লাড জয়েন্টলি, এবার ইনসুলিন আর গ্লুকাগন এই দুটো হরমোনের দ্বারা জয়েন্টলি গ্লুকোজের পরিমাণটা মেনটেন হয়, এটাই বলতে চেয়েছে। এরপর হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের কথা আসছে, যদি এই ইনসুলিনের প্রবলেম হয়, প্রোলংড হাইপারগ্লাইসেমিয়া মানে কি, যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে থাকছে, এটাই যদি দীর্ঘক্ষণ ধরে বেড়ে থাকে, অর্থাৎ অনেক দিন ধরে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো, ডায়াবেটিস মেলিটাস। এর আগে কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস পড়েছিলাম, ওটা এডিএইচের জন্য, আর এটা কি, এটা হচ্ছে ইনসুলিনের জন্য, যেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, এটা হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে রক্তে। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিছু কিটোন বডি এইসবের ফর্মেশন হবে, কারণ ফ্যাট বেশি তখন। এবার অ্যাকচুয়ালি এখানে কি হয়, গ্লুকোজের আপটেকটা সেল করতে পারে না, সেল গ্লুকোজকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারে না, বিভিন্ন ধরনের কারণ হতে পারে, ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 টাইপ 2, অত আর ডিটেলসে তোমাদের দরকার নেই। অ্যাকচুয়ালি সোজা কথায় মনে রাখো, গ্লুকোজকে তখন সেল আপটেক করতে পারছে না, ফলে গ্লুকোজগুলো কোথায় থাকবে, রক্তের মধ্যেই থাকবে, রক্তের মধ্যে গ্লুকোজ থাকলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে, তার ফলে কি হচ্ছে, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, ওইটাকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলছি। এবার সেল যদি গ্লুকোজ না নিতে পারে তাহলে ও কী ইউজ করবে, ফ্যাট ইউজ করবে, আর ফ্যাট ভাঙলে কি হয়, কিটোন বডি তৈরি হবে, কিটোন বডি যদি তৈরি হয় তাহলে রক্তে কিটোন বডির পরিমাণ বাড়বে। এখানেই বলেছে দেখো যে এবার রক্তে যদি কিটোন বডির পরিমাণ বাড়ে তাহলে ইউরিনেও ওটা দেখা যেতে পারে। তো এটাই বলেছে, ডায়াবেটিস মেলিটাস হুইচ অ্যাসোসিয়েটেড উইথ লস অফ গ্লুকোজ থ্রু ইউরিন অ্যান্ড ফর্মেশন অফ হার্মফুল কম্পাউন্ড নোন অ্যাজ কিটোন বডিজ। ডায়াবেটিস পেশেন্ট আর সাকসেসফুলি ট্রিটেড ইনসুলিন থেরাপি। এবার অবভিয়াসলি ইনসুলিনের অভাবে এটা হচ্ছে, তো ইনসুলিন দিলে ডায়াবেটিস মেলিটাস ঠিক হয়ে যাবে। তো এই কথা এখানে এনসিআরটি বলা আছে। তো এর পরের ভিডিওতে আমরা দেখব টেস্টিস আর ওভারি।